বন্ধু, আজ আমি আপনাদের রানাঘাট নিয়ে যাচ্ছি। চলুন রানাঘাট গিয়ে আপনাদের সেখানে মন্দির দর্শন করাবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে আমি ব্লগ দিতে থাকবো। আজ রানাঘাট এসছি। চলুন এই গেদে লোকালে নামলাম, 9:30 বাজে। চলুন আপনাদের নিয়ে যাই, আজ আপনাদের মন্দির দর্শন করাবো। গেদে লোকাল এখনও ছাড়িনি, আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাঁদিকে দিয়ে টোটো ধরে এবারে যাব। চলুন আপনাদের মন্দির নিয়ে যাব। গেদে লোকাল এখনও দাঁড়িয়ে আছে। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম রানাঘাটের। এই রানাঘাট স্টেশনে এসে পৌঁছে এবারে বেরোচ্ছি। চলুন আপনাদের নিয়ে যাই, রানাঘাট মন্দির দেখাবো। হলো রানাঘাট স্টেশন জংশন। এইখান থেকে 1 নম্বর থেকে বেরিয়ে টোটো ধরে যাব। রানাঘাট স্টেশনের 1 নম্বরে বেরিয়ে আমরা মা কালী, গণেশ এবং মহারাজের পেলাম মূর্তি, সেটাও আপনাদের দর্শন করে। চলুন আজকের রানাঘাটের মন্দির দর্শন করাবো আপনাদের। এই অটো করে যাচ্ছি, আশ্রমের দিকে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এই অটো করে যাচ্ছি, চলুন গিয়ে দেখাবো। শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে এনেছি। আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী দেবানন্দ সরস্বতী, পান্তপাড়া, রানাঘাট। এখানে অনেক ব্রহ্মচারীদের ছবি তুলে ধরা হয়েছে, যারা এই আশ্রমের শ্রীমৎ পরমানন্দ, শ্রীমৎ স্বামী গঙ্গানন্দ ব্রহ্মচারী, কুলানন্দ ব্রহ্মচারী, শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রহ্মচারী, যোগমাতা ঠাকুরানী, শ্রী স্বামী দেবানন্দ সরস্বতী, এই প্রত্যেকের তোলা হয়েছে এখানে। আর এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য নম বাণী লেখা রয়েছে। তারপর স্বামী সরস্বতী মহানন্দ মহারাজের বাণী লেখা রয়েছে। স্বামী দেবানন্দ সরস্বতী প্রত্যেকের বাণী লেখা রয়েছে। দেখুন, চলুন আপনাদের এই আশ্রম আজকে দর্শন করাবো। রানাঘাট শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম। দেখুন এই ঢোকার মুখে চূড়া বিশিষ্ট কিভাবে এই আশ্রমটাকে কি সুন্দরভাবে, চূড়া মানে তুলনা হয় না। আর এখানে গাছগাছড়া দিয়ে সুসজ্জিত করে তুলে রেখেছে। চলুন, এখানে মোটরসাইকেল রাখুন, সব লেখা আছে। চলুন আপনাদের এই আশ্রমের ভেতরে নিয়ে গিয়ে মন্দির দর্শন করাবো। এইটা হলো সমাধি মন্দির। দেখুন, শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী আবির্ভাব 21শে আষাঢ় 1324 বৃহস্পতিবার গুরু পূর্ণিমা। আর তিরোধান হচ্ছে 31শে বৈশাখ 1392 মঙ্গলবার কৃষ্ণ দশমী। কি সুন্দরভাবে সমাধি মন্দির গড়ে তুলেছে দেখুন আপনারা। এবং এই মন্দিরে আপনারা প্রদক্ষিণও করতে পারেন। পুরো সমাধি স্পর্শ করতে মানা করছে এখানে। প্রদক্ষিণ করে আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন। মন্দিরটা প্রদক্ষিণ করছি। হরে কৃষ্ণ হরে রাম
হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির, এবং এখানে কত জন শ্বেত পাথরে নিজেদের নাম খোদাই করে গেছে। এই আশ্রম মানে মানে বিজয় কৃষ্ণ স্বামী দেবানন্দ সরস্বতী সমাধি দর্শন করালাম। এরপর চলুন আরও অনেক কিছু আছে দর্শন করাবো। আরতি হচ্ছে দেখুন সমাধি। এখানে শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী এখন সমাধিতে আরতি হলো। আরতি এই দেখুন যজ্ঞের কিভাবে কাঠগুলো এরা কেটে রেখেছে। এইখানে যজ্ঞের এই কাঠগুলো দেখুন, জ্বালানি কাঠ যজ্ঞের। এখানে রোজ হোম হয় বলে হোমকুণ্ডটা আপনাদের দেখিয়েছি, কত সুন্দরভাবে কেটে রেখেছি। 50 বছর হয়ে গেল আশ্রমটা হয়েছে। আর কি জানতে চান? বিজয় কৃষ্ণ ইনি এই আশ্রম মানে না, বিজয় কৃষ্ণ ওনার তো পুরীতে আশ্রম। হ্যাঁ, আর এটা হচ্ছে স্বামী, এটা ওনার পরম্পরা শিষ্য প্রদানন্দজি, তারপর গঙ্গানন্দজি, তারপরে আমার গুরুদেব স্বামী বেদানন্দ সরস্বতী। বেদানন্দ সরস্বতী আর এই আশ্রমটা 50 বছর হয়ে গেছে। হ্যাঁ, এই আশ্রমটা 50-এরও বেশি হবে। 50-এরও বেশি মানে। আচ্ছা, আপনি এই আশ্রমে এই পুজো আশা সব করেন? আপনি, আপনার নাম? আমার নাম অপর্ণা ভট্টাচার্য। অপর্ণা ভট্টাচার্য, ধন্যবাদ আপনাকে এই বলার জন্য। এইটুকু আসলে আমার মনটা ছটফট করছে। উপরে ভোগ, ঠিক আছে, উপরে ভোগ হলে আমার গুরুদেবকে ভোগটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো স্বামী বেদানন্দ সরস্বতী। ওনার দেহটা এখানেই আছে। ও, ওনার দেহটা এখানেই আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বলার জন্য। আশ্রমের পরিবেশ দেখুন, কত বাগান দিয়ে সাজানো এই আশ্রম। আপনারা এই আশ্রমে যদি আসেন পুরো বাগান পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম, বিরাট বড় আশ্রম। এখানে আপনার বাগানগুলো মানে এই আশ্রমে এলে আপনি পুরো একটা দিন পুরো কাটিয়ে যেতে পারেন। রানাঘাটের এই বিজয় কৃষ্ণ আশ্রমে এলে। মন্দিরের চূড়াখানা দেখুন, তলায় সমাধি মন্দির, ওপরে মন্দির। চলুন আপনাদের এই মন্দির দর্শন করাবো। এইটা হলো অন্নপূর্ণা ভবন, বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম, পন্তপাড়া, রানাঘাট, নদিয়া। এটা হচ্ছে রান্নাঘর, ভোগঘর। এখানে রান্না হয়, এইখানে ভোগ খাওয়ানো হয়। দেখুন গিরিধারী ওইটা। হ্যাঁ, এই হলো গিরিধারী। এক এক করে একটু আমাকে ঠাকুরের এটা বলবেন, এটা গিরিধারী। অপর থেকে বিজয় কৃষ্ণ গোস্বামী, তার স্ত্রী যোগমায়া দেবী, আর তার শিষ্য পুরদানন্দ ব্রহ্মচারী। তার শিষ্য পুরদানন্দ ব্রহ্মচারী। তার শিষ্য গঙ্গানন্দ ব্রহ্মচারী। মানে যিনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেন। না, আশ্রম প্রতিষ্ঠা করছেন আমার গুরুদেব স্বামী বেদানন্দ। আর স্বামী বেদানন্দ। আর তার তলায় হচ্ছে গিরিধারী, আমার গুরুদেব
গুরুদেব প্রতিষ্ঠা করেছিলেন। এইটা হ্যাঁ, জামা পড়ায় আর নিজে এটা? থেকে কালো হয়ে যায়। আর এটা? এটা গোপাল। গোপাল। ও নিজে থেকে কালো হয়ে যায়? হ্যাঁ, আবার কখন সাদা আবার রঙের। কখন সাদা হয়? আর সাদা হয় না, ও। ওই সাদাটা রং ছিল, আচ্ছা, সাদাটা রং ছিল, ওটা হ্যাঁ, পরে। আপনার থেকে কালো হয়ে যায়। আমার গুরুদেব আর এটা গোপাল। হ্যাঁ, এই পাশেটা গোপাল, বৃন্দাবন থেকে। আর ওইটা শিবের, ওটা ওর নাম আছে? হ্যাঁ, মহাদেব। মহাদেব। মহাদেব শিব আর তার সঙ্গে নন্দী ওই নন্দী, আর নাগরাজ। সাপ, সাপ আছে। আর এই খরমটা হচ্ছে খড়মটা হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামীকে একজন দাঁড় করে এরকম খড়ম। এই হলো। আর নিচের খড়ম আছে গঙ্গানন্দ। আপনি এবার কথা তাহলে আপনাদের এবারে আমরা মন্দির দর্শন করাচ্ছি। তাহলে ওপরে হচ্ছে স্বামী বিজয়কৃষ্ণ গোস্বামী। বিজয়কৃষ্ণ গোস্বামী এবং তার স্ত্রী হ্যাঁ, যোগমায়া দেবী। যোগমায়া দেবী। তারপরে হচ্ছে ওনার শিষ্য কুলদানন্দ কুলানন্দ ব্রহ্মচারী। তারপরে হচ্ছে ওনার শিষ্য গঙ্গানন্দ ব্রহ্মচারী। তারপরে হচ্ছে গিরিধারী। গিরিধারী। ইনি মানে আবার কালো হয়ে যায়। হ্যাঁ, নিজে থেকে কালো হয়ে যায়। নিজে থেকে- সাদা রং ছিল পাথরটা। এই দেখুন, পাথরটা সাদা ছিল এবং কালো হয়ে যায়। এ এক অপূর্ব, মানে এই রকম মানে কখনো আপনারা দেখতে পাবেন না। এই এই আশ্রমে এলেই আপনারা দেখতে পাবেন। তারপরে গোপাল আছে, তারপরে এই পাদুকা আছে, তারপরে এই শিবলিঙ্গ আছে, মহাদেব বলা হচ্ছে, তারপরে নাগরাজ আছে, এখানে নন্দী আছে সাদা রঙের। এই মন্দিরে পাথরের কিভাবে তুলে ধরেছে দেখুন, মন্দিরটাকে কত সুন্দরভাবে এনারা করেছে। তাই এই দিদি, আমি তো আর অত জানি না, এই দিদি আমাকে সব বলে দিলেন। তা দিদি এই মন্দিরে পুজো করেন, পুজো আরতি এই দিদি করেন। না, ভোরবেলায় মঙ্গল আরতি হয়। হ্যাঁ, তারপরে এখন পুজো হলো বাল্যভোগ। এখন বাল্যভোগ দেওয়া হলো। আর দিদি আর ভোরবেলায় হচ্ছে মঙ্গল আরতি হয়, আর সন্ধেবেলায় সন্ধ্যা আরতি। তারপরে এখানে যজ্ঞেরও ব্যবস্থা রয়েছে। যজ্ঞ কি রোজ হয় দিদি? হ্যাঁ, রোজ হয়, যজ্ঞেশ্বরী করে। ও, যজ্ঞেশ্বরী রোজ যোগ করে। তাহলে আপনারা এই আশ্রমে এলে যজ্ঞটা কিন্তু দেখবেন। কিন্তু আমাদের ভাগ্য, আমার মেয়ে আজকে যজ্ঞ হচ্ছে না, দেখাতে পারলাম না। আর মন্দিরটা দেখুন কত সুন্দরভাবে করেছে। এখানে তুলসী মঞ্চ আছে, দেখুন তুলসী মঞ্চে কি সুন্দরভাবে গড়ে তুলেছে। এবং এখানে শ্রীকৃষ্ণ মন্দিরে, তারপরে রাধাকৃষ্ণ, তারপরে জেসাস, মহাদেব, প্রত্যেকটা ছবি তুলে ধরেছে। দেখুন, এই হলো বিজয়কৃষ্ণ আশ্রম, প্রান্তপাড়া, রানাঘাট। দেখুন এখানে এইছা দিন নাহি রহেগা, আত্ম প্রশংসা করিও না, পরমানন্দ করিও না, অহিংসা পরম ধর্ম, এসব বাণী লেখা আছে। ওপরে জগন্নাথ মহাপ্রভু এইভাবে কত সুন্দরভাবে এটা প্রদক্ষিণ করুন। এখানে বিজয়কৃষ্ণ, শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম, প্রান্তপাড়া, রানাঘাট, নদিয়ায় দুর্গা পুজো হবে। এখানে আপনারা মহা অষ্টমীতে আসতে পারেন। এখানে যজ্ঞ হবে। এখানে খুব সুন্দরভাবে আশ্রমটাকে গড়ে তুলেছে। সব সাধু এবং সব তুলে ধরেছে এই আশ্রমে। শ্রীকৃষ্ণ, জগন্নাথ দেব, নিতাই গৌর, তার উপরে শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ, জগন্নাথ, এসব তুলে ধরেছে এই মন্দিরে ওপরে ছবি দিয়ে।
উনি সব কেনাকাটা হ্যাঁ, উনি সব ছবি এঁকে টেকে দিয়ে গেছিলেন। মানে উনি পুরোপুরি একদম রূপায়ণ করে গেছেন, হ্যাঁ, সেটা যে নিচে ওনার মৃত্যুর পরে ওটা হয়েছে। ওনার সমাধি মন্দির হবে, হ্যাঁ, সমাধি মন্দির হবে, আর ওনার গুরুদেবের নামে আশ্রমটা। আশ্রমটা আচ্ছা, মানে 1970 সালে এটা পুরোনো জায়গাটা উদ্বোধন হয়েছে, তারপর আস্তে আস্তে এটাকে সংস্কার করা হয়েছে। তার মানে বাড়ানো হয়েছে। মোটামুটি 30 আর ব্রাহ্মণ বসে এই হোমটা করে। এই হোমেতেও খুব ভিড় হয় মহাষ্টমীর দিনে, মহাষ্টমীর দিন, যেটা চন্দননগরে ইয়ে করেছিলেন পুরোদানন্দ ব্রহ্মচারীজি। এইখানে হয়? হ্যাঁ, এখানে এই হোমকুণ্ডে। হ্যাঁ, ঠাকুর আগে এখানে মহাম হতো, এখানে মাটি ছিল, তখন তো এই মন্দির হয়নি, ওই মাটি গর্ত করে সেইখানে মহাম হতো। আর পুরনো মন্দিরটা ছিল ওইদিকে, সেখানে আমাদের ঠাকুরের স্ট্যাচু আছে একটা, ওইটা পুরনো মন্দির ছিল। তারপরে ওখান থেকে বিগ্রহ সব এখানে নিয়ে এসে এখন এইটাই সেবা পুজো। তুলতে চান, জানতে চান, এ হলো বিজয় গোস্বামী, আমাদের আর ইনি হচ্ছে যোগমায়া দেবী। আর ইনি আমাদের গোস্বামী যে ইয়ে হচ্ছে ইনি? আকাবনিয়া, ওই যে ইনি কুলাদানন্দ, কুলাদানন্দ, গঙ্গানন্দ, গঙ্গানন্দ ব্রহ্মচারী। হ্যাঁ, আর ইনি স্বামী বেদানন্দ সরস্বতী, সরস্বতী। আর ওনার আরতি দেবী, আরতি দেবী ওনার স্ত্রী। স্ত্রী। বিগ্রহকে নিয়ে যায় সরোবর। ওনার আবির্ভাবে হচ্ছে উৎসব হয়, আর তিরোভা হয় একদম পুরীর শুধু পুরীতে জটিয়া বাবার মঠ, জটিয়া বাবার মঠে। মঠে। তাহলে প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর তিরোভাব হয় না, শুধু জটিয়া বাবা মঠে পুরীতে হয়, তিরোভাব উৎসব। তিরোভাব হয়। আর আবির্ভাবটা এই বিজয় কৃষ্ণ গোস্বামীর আবির্ভাবটা সব জায়গায় হয় উৎসবটা। মেজ দাদা ওনাকে ডায়েরি লেখা শিখিয়েছিল, ও, তারপরে উনি ডায়েরি রেখে সমস্ত ঘটনা গোসাইজি দেহ রাখার 14 বছর আগের থেকে উনি মানে ছায়া সঙ্গী ছিলেন গুরুরঞ্জন ব্রহ্মচারী, এবং উনি যা যা ইয়ে দেখেছেন বা শুনেছেন, কিছু গুরু ভাইদের কাছে শোনাও আছে, সেইগুলো উনি সব লিপিবদ্ধ করেন। সেইটা আজকে সদ্গুরু সংঘ নামে, আগে 5টা খণ্ড ছিল, এখন অখণ্ড সংস্করণ হয়েছে, একটার মধ্যেই 5টা খণ্ড লিপিবদ্ধ করা আছে। একটার মধ্যেই 5টা খণ্ড লিপিবদ্ধ করা আছে। নরেন্দ্র সরোবরের তীরেই হচ্ছে গোসাইজির মঠ, হ্যাঁ। আর ওই মঠে গিয়ে ভেতর দিকে একটা জায়গা আছে, নরেন্দ্র সরোবরে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে জলকেলি করতেন। সেই জলকেলি করার পরে তিনি পাড়ে বসে কীর্তন করতেন। কীর্তন করতেন? হ্যাঁ, কীর্তন। হ্যাঁ, কীর্তন। মহাপ্রভু এবং তার পার্শ্বদরা সবাই মিলে নাম সংকীর্তন করতেন। মহাপ্রভু? হ্যাঁ, মহাপ্রভু। তারপরে এনারা যখন জানতে পেরেছেন এই বিজয়কৃষ্ণ মঠের, তখন ওই এরিয়াটা পুরো কিনে নিয়েছেন, এবং সেইখানে একটা বেদি আছে। সেই বেদিতে যারা জানে না, বেদিটা কোথায় আছে এখন? ওই সেইখানেই আছে, সেখানে? হ্যাঁ, ওই নরেন্দ্র সরোবরের আশ্রম হওয়ার পরে ওই জায়গাটা। নরেন্দ্র সরোবরটা কোথায়? পুরীতে। পুরী? ওই যেখানে গুন্ডিচা মন্দির আছে ওইখানে? গুন্ডিচা মন্দির তো এই দিকটা, বড়দান্ডের রাস্তার শেষ মাথায় গুন্ডিচা মন্দির। আর এটা হচ্ছে ওই বড়দান্ডের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গিয়ে বা রিক্সায় করে যান, যে গিয়ে বাঁদিকে একটা গলি আছে, এরকম এদিক ওদিক ঘুরে তারপরে নরেন্দ্র সরোবর। ওই নরেন্দ্র সরোবরের পাড়েই হচ্ছে গোসাইজি জটিয়া বাবার মঠ। আর জটিয়া বাবার মঠ যেখানে, রাস্তার মাঝখানে একটা রাস্তা, এখানে জটিয়া বাবার মন্দির, ওইখানে হচ্ছে পুরোদানন্দ ব্রহ্মচারীর সমাধি। তা উনি বলেছিলেন গুরুদেবকে, গুরুদেব আমি আপনার পায়ের নিচেই থাকতে চাই, তুমি তো আমার পায়ের নিচেই থাকবে। আর এনারা 4 ভাই ছিলেন এই কুলনানন্দ। হ্যাঁ, খুব ছোটোবেলায় ওনাদের বাড়িতে একবার গোসাইজি গিয়েছিলেন, তখন উনি খুব ছেলে মানুষ ছিলেন, খেলছিলেন। গোসাই বলেছে খেলছো, খেলো, খুব খেলো। তখন উনি লাংটো হয়ে ঘুরে বেড়াতেন। এত গ্রামের মানুষরা তো 5-7 বছর পর্যন্ত বাচ্চাকে ইয়ে পড়ায় না, এখন যেমন জন্মাতে পারে না তার হাদিস পড়ায়, প্যান্ট পড়ায়, তখন তো ওই সমস্ত না, তখন তো সব ছিল না তখনকার দিনে। তাই বলেছিলেন খেলো খেলো, খুব খেলো।
তাহলে এই হলো ইতিহাস। ইতিহাস আরও আছে, আরও আছে, মানে অনেক আছে। ওই গোসাই বাড়িতে আতাবনিয়া গোসাই বাড়িতে গোসাইয়ের যেখানে আর কি বাড়ি ছিল, সেইখানে বললাম না বিগ্রহকে নিয়ে যায়, শ্যামসুন্দর বিগ্রহকে আর রাধারানীকে নিয়ে যায় ভোগ মন্দিরে। সেইখানে তা আমি জানতাম না, আমি একদিনকে এক ভদ্রমহিলা তার পাশে কাকে বলছে যে এই বিগ্রহের পায়ের নিচে গোসাইজি নিজের নাম লিখে রেখেছে। তা ওই ব্রজকিশোর বলে আগে প্রশান্ত দা, তার ছেলে ব্রজকিশোর, তা ও আর কি ওই মন্দিরে নিয়ে যেত আর কি ইয়েকে, বিগ্রহকে। তা ওই মহিলা বলেছিলেন, আমি সেবার শুনেছিলাম, সেবার দেখা আমার হয়নি। পরের বার আমি ব্রজকিশোরকে বললাম, ব্রজকিশোর এই মূর্তির শ্যামসুন্দরের মূর্তির নিচে যে গোসাইজির নামটা লেখা আছে একটু দেখাবে, আমি কি একটু দেখতে পারি? বলে হ্যাঁ দেখাবো। ওই বিগ্রহ শ্যামসুন্দর বিগ্রহের নিচে এরকম চওড়া করে লিখে রেখেছেন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। যেই শ্যামসুন্দর সেই যেই শ্যামসুন্দর সেই। আচ্ছা, এই বিগ্রহটা সাদা থেকে আবার কালো হয়ে যায় কি করে? সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমি শুনেছিলাম ওইটা একটা সাদা পাথর ছিল, আপনা আপনি কালো হয়ে গেছে। আর মাথার পিছন দিকে আমার অবশ্য এখনো দেখার সৌভাগ্য হয়নি, মাথার পিছন দিকে একটু সাদা, একদম সাদা আলুর মতন, খোসা শুদ্ধ আলু যেমন থাকে ওই রকম রঙ। আচ্ছা, এটা মানে আপনার মানে এই মন্দিরটা হচ্ছে 54 বছরের সে হবে হবে। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী গঙ্গা। আর আচ্ছা, এইটা বিজয় কৃষ্ণর নামে হলো না কেন, গঙ্গানন্দর নামে হলো? যেহেতু ওনার শিষ্য গঙ্গানন্দের যে শিষ্য, ওই যে বেদানন্দ সরস্বতী। ও, বেদানন্দ সরস্বতী হচ্ছে শিষ্য। হ্যাঁ, ওই গঙ্গানন্দ ব্রহ্মচারী যে শিষ্য হচ্ছেন, সেই জন্য হ্যাঁ গঙ্গানন্দ মানে ওনার গুরুর নাম আর গোসাইয়ের নামে এটা করেছে এই আশ্রমটা। তুলসী মঞ্চটা যে করেছে, এই তুলসী মঞ্চটা, তাই এই যে একটা নন্দী আছে, এটা কি সিমেন্টের তৈরি? আমি জানি না। এটা আপনি, এটা সিমেন্টের তৈরি? ওই দিদি যে বললো সেটাই ঠিক। আমরা তো সংসারী মানুষ, সবসময় ও তো অনেক ছোট থেকে এখানে আছে একটা। ও, সেই জন্যই উনি আরতি উনিই করে। আচ্ছা, তাছাড়া আমাদের এখানে তো এটা এখন হোম মন্দির হয়েছে। দেখুন, আমি এক এক করে আপনাদের সব দেখাচ্ছি। এই আশ্রমের এই দেখুন সব কিভাবে করে রেখেছে, কাঠ কেটে রেখে দিয়েছে ভোগের জন্য, বড় বড় অনুষ্ঠান হলে। দেখুন কিভাবে স্টোর করেছে। আমি চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাবো এই আশ্রম। মোটামুটি যতটুকু পারি আপনাদের দেখাবো। এই দেখুন, দেখুন কত গাছ এখানে, কাঁঠাল গাছ, গাছে ভর্তি বাগানে। তারপরে এখানে ভোগ খাওয়ার পর হচ্ছে হাত ধোয়ার আছে, ব্যবস্থা আছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অতিথিশালা। দেখুন এখানে আসার থাকতে পারেন। এখানে এই আশ্রমে একটা রাত না থাকলে আপনারা ঠিক মতন করতে পারবেন না। তারপরে দেখুন কত সুন্দরভাবে বাগান করে তুলেছে। এইটা হচ্ছে বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের হিমাংশু ভবন। এটাও থাকার ব্যবস্থা। আপনাদের পুরো আশ্রমটা ঘুরে দেখাবো আমি। কত গাছগাছরা আছে দেখুন এই আশ্রমে। মানে আশ্রমে জ্বালানির অভাব হবে না। বড় অনুষ্ঠান হলেও মানে আশ্রমটাকে এত সুন্দর করে মানে গড়ে তুলেছে। এটা প্রায় 54-55 বছরের আশ্রম। আপনাদের এই প্রাকৃতিক
পরিবেশটা আশ্রমে দেখাচ্ছি। এটা এই প্রাকৃতিক পরিবেশ দেখে আপনারা এসে, এখানে অতিথিশালাও আছে, এখানে এসে একটা দিন পুরো থাকাও, আপনারা ফোন করেও আসতে পারেন। এই আশ্রমে আপনারা প্রাকৃতিক পরিবেশ দেখুন। দেখুন আমি পুরো গাছ গাছরা, কত গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ আছে এখানে, সব আপনাদের তুলে ধরছি। দেখুন এই দেখুন লেবু গাছ, এই দেখুন লেবু গাছ, এই দেখুন কত গাছ, দেখুন কলা গাছ, গাছে গাছ, এত সুন্দরভাবে এখানে দেখুন আম গাছ, কত সুন্দরভাবে এটা অবস্থিত হচ্ছে বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম হচ্ছে আপনারা স্বামী হচ্ছে দেবানন্দ সরস্বতী প্রান্তপাড়া রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা কিছুটা হেঁটে এসে টোটো বা ই রিক্সা উঠে 20 টাকা 25 টাকা ভাড়া নেবে, চলে আসবেন প্রান্তপাড়া, বলবেন শ্রী বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রম, আপনাদের দেখিয়ে দেবে। এটা 1375 সালে স্থাপিত হয়েছে এই আশ্রম। আশ্রম তো মোটামুটি সবই দেখিয়ে দিলাম, এবারে আরো অনেক কিছু দেখি কতটুকু পারি দেখাতে। এ দেখুন ছাদের ওপর থেকে আমি পুরা চূড়াটা দেখাচ্ছি মন্দিরের, কত সুন্দরভাবে এনারা এই মন্দিরটাকে তুলে ধরেছে, তৈরি করে। এই দেখুন ছাদে, এই দেখুন এখানে যে হোমকুণ্ড হয়, যজ্ঞের যে যজ্ঞ হয় হোমকুণ্ড, এই দেখুন এই যজ্ঞের যে আগুনের যে ধোঁয়া সেটা এখান দিয়ে বেরিয়ে যায়, কি সুন্দরভাবে গড়ে তুলেছে দেখুন। আর এই হলো মন্দিরের চূড়া, কি সুন্দরভাবে গড়ে তুলেছে। তা বন্ধু, আমি তো মোটামুটি এই মন্দিরের সব কিছুই আপনাদের দেখালাম। তা আমি আপনাদের একটাই বলবো, এই মন্দির দেখার পর আপনারা আমাকে একটা লাইক এবং শেয়ার যারা পাবেন, যারা যদি সাবস্ক্রাইব করেন অল বোতামটা টিপে দেবেন, তাহলে আমি যখনই এরকম কোনো আশ্রম, মঠ, মন্দির, মেলা নিয়ে করবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের এবারে শারদীয়া উৎসবে এই বিজয় কৃষ্ণ গঙ্গাধর আশ্রম, এবং ছাদের ওপর থেকে আমি আশ্রমে পুরো বাগান তুলে ধরছি। দেখুন সুন্দর লাগছে এই আশ্রমটা, এখানে আপনারা না এলে বুঝতে পারবেন। এইরকম গ্রামের পরিবেশে আশ্রমে আসবেন তবেই তো বুঝবেন। দেখুন কি সুন্দরভাবে তুলে ধরেছে। পুরো আশ্রমের ওপর থেকে আপনাদের দেখাচ্ছি, পুরো আশ্রমের এই বাগানগুলো দেখুন। এখানে এসে থাকারও ব্যবস্থা আছে, আপনারা যদি আগে থেকে ফোন করে আসেন থাকতে পারেন। এখানে কোনো অনুষ্ঠান হলে একদিন না থাকলে এই আশ্রমে বুঝতে পারবেন না। দেখুন কীভাবে সাজিয়ে, মানে এই বাগান, তারপরে এখানকার যজ্ঞ, এই বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে না এলে
পারবেন শেয়ার করবেন, বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে বসে বসে। দেখুন কত সুন্দরভাবে কাজ করে করে এই মন্দিরের চূড়া গঠন করেছে। আর এখানকার বাগানও দেখুন কীভাবে, এগুলো হচ্ছে অতিথিশালা। এখানে সব থাকার ব্যবস্থা রয়েছে। এই ছাদ দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর। মানে আমার মুখে ভাষা নেই, আমি কি বলবো আপনাদের। এই শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গাধর বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে যদি না আসেন আপনারা বুঝতে পারবেন না। দেখুন আমি পুরো আপনাদের ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ এখানে তুলে ধরছি। চূড়াখানা কীভাবে কাজ করে তুলে ধরেছে, মন্দিরের গম্বুজখানা পুরো যেন পুরীর মন্দিরের আদলে তৈরি আছে। মানে আমার মুখে মানে সেরকম ভাষা নেই, আমি কি বলবো আর। সরস্বতী সমাধি মন্দির। মন্দিরের মেন দরজা বন্ধ হয়ে গেল। এখন ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। এরপরে আবার ভোগ নিবেদনের পর খুলবে, তখন আবার আপনাদের দেখাবো। গুরুদেবকে ভোগ নিবেদন হয়ে গেল, এবারে প্রসাদে পরিণত হলো। দেখুন গঙ্গাধর আশ্রমে। আশ্রমের প্রসাদ আমরা এবারে গ্রহণ করব। দেখুন এখানে হলো অন্ন, তারপরে হচ্ছে আপনার উচ্ছে আলু ভাজা, ডাল, তারপরে ওলকপি ওল সিদ্ধ, তারপরে বাঁধাকপির একটা দিয়েছে পকোড়া, আর হচ্ছে পোস্ত একটা তার সঙ্গে লেবু আছে। দেখুন
করে দিয়েছে। দেখুন বলে গেলে আর হবে না। বড় ব্লকার আসলে গেস্ট হাউসও আছে থাকার। খুব সুন্দর। আর এই দেখুন সাজানো গোছানো বাগানে বাগান ন্যাচারাল পাবেন। ন্যাচারাল পাবেন। একদম প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। সৌন্দর্যের মধ্যে এই আশ্রম। আপনারা ভিডিওটা দেখার পর এই আশ্রমের আমি সব কিছু দিয়ে দেবো। আপনারা আসবেন, এই আশ্রম দর্শন করবেন, খুবই ভালো লাগবে। দুটো গেট খোলা, দুটো গেট আছে। এই হলো মেন গেট, এই হলো মেন গেট। আর এই হলো আশ্রমের চূড়া। আর বন্ধু, এই আশ্রমে সব কিছুই মোটামুটি দেখালাম। আপনারা আমি তৃপ্তি মানে খুব সুন্দর এখানে ঘুরের ব্যবস্থা। এখানে আসার আগে ফোন করে জানিয়ে দেবেন। আর তৃপ্তি করে ফোন করলাম এবং খুব শান্তি পেলাম। এবং এই প্রাকৃতিক পরিবেশ সাজানো এত সুন্দর আশ্রম, আর যেখানকার হোমকুণ্ড আর সমাধি মন্দির সব কিছুই দেখালাম মোটামুটি দেখিয়ে। এবারে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন বাড়িতে বসে বয়স্করাও দেখবে। এবং এই আশ্রমে আসার জন্য এই ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আপনারা কন্ট্যাক্ট করে এখানে একদিন না থেকে গেলে বুঝতে পারবেন না এই আশ্রম কত সুন্দর। আর এই আশ্রমে আসলে যোগ্য এখানকার দেখার মতন। আর এখানের ভোগের ব্যবস্থাও খুব সুন্দর। আর বেশি কিছু বলবো না। আর আপনাদের বলবো, যখন মানে সাবস্ক্রাইব যদি করে থাকেন অল বোতামটা টিপে দেবেন। টিপে দিলে আমি যখনই কোনো বানাবো, ব্লগ বানাবো, এই আশ্রম, মঠ, মন্দির, মেলা এইগুলো তখন আপনারা পেয়ে যাবেন। আমি এই আশ্রম থেকে এবারে এইখানেই ব্লগটা আমি শেষ করলাম। নমস্কার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রসাদ গ্রহণ করেছি, খুব সুন্দর তৃপ্তি ভরে আমরা খেয়েছি। মহারাজ এই ব্রহ্মানন্দজি, আপনি দু চার কথা বলুন এই আশ্রম।
তাহলে কোনো এইটা মাত্র আর কিছু না। হ্যাঁ বলতেন একটা কিন্তু ওরা জীবন নির্বাহ করতেন, ওনাকে দেখে শেখার আছে। মানে একদম তাকে বলতে যা বোঝা যেতাম, ওরা যে পোশাকের ঘুষ থাকতো না, আর খুব উচ্চ অবস্থায় ছিল ঠাকুরের কৃপায়। আর সেই জোরকা করে তারপরে দেখুন আজকে দীর্ঘদিন আমাদের ঠাকুরটা চালিয়ে যাচ্ছে। এবং এখন আমাদের এই আশ্রমটা ঠিক ধারাবাহিকভাবে নিয়ম এখনকার লোকেরাও রক্ষা করছে, ভক্তরা এইসব সবাইকেই নিয়ে। এটা একটা বিরাট ব্যাপার, বুঝলেন তো? যে নেগলেক্ট করছে না, যে হচ্ছে হবে আবার কি এইসব ব্যাপার নেই। খুব ভালো লাগলো আপনাদের আশ্রমে এসে। আসবেন যখনই হবেন। এবার আমি আসছি স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য এই আশ্রম সম্পর্কে। আমি আর কি বলতে পারি বলবো না।